এখন ডায়াবেটিস কিন্তু আর সেই মধ্য বয়সের রোগ নেই। আগে যেমন ছিল যে 40-এর পরে চালসে হয়, 40-এর পর ডায়াবেটিস হয়। এই মুহূর্তে আমি বিভিন্ন জায়গায় আমাকে বলতে ডাকা হয় মেয়েদের কলেজে, কারণ ইয়াং ওমেনরা কিন্তু এখন হাইয়েস্ট নাম্বার অফ নিউ কেসেস, মানে 18 থেকে 25 বছর বয়সী মেয়েদের মধ্যে কিন্তু ডায়াবেটিস সবচেয়ে বেশি হচ্ছে। তাহলে এই দুটোকে মিলে আমরা কি বলছি? ডায়াবেটিস প্লাস ওবেসিটি, তাকে মিলিয়ে বলছি ডায়াবেসিটি। নমস্কার, পালস টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের বিষয় ওবেসিটি এবং ওয়েট ম্যানেজমেন্ট। আর এই বিষয়ে আলোচনা করতে আজকে আমরা আমাদের স্টুডিওতে পেয়ে গিয়েছি শান্তিনিকেতন মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর উৎসব দাসকে। নমস্কার। নমস্কার ডাক্তারবাবু। আজকের আমাদের বিষয় তো তার মানে রয়েছে যে ওবেসিটি এবং ওয়েট ম্যানেজমেন্ট। তো প্রথমেই যেটা জানবো যে অনেকেই বলে যে আমি সেভাবে কিছু খাই না, সারাদিন না খেয়ে থাকি, শুধু জল খেয়েও ফুলে যাচ্ছি, জল খেয়েও মোটা হয়ে যাচ্ছি, এই বিষয়টা কেন? আসলে ওবেসিটি একদিকে যেমন একটা লাইফস্টাইল ডিজিজ, তার মধ্যে আরো অন্যান্য কজেটিভ ফ্যাক্টরসও থাকে। তার মধ্যে একদিকে যেমন আমাদের জেনেটিক কারণ তো রয়েছেই, আরেকটা কারণ হচ্ছে আমাদের মেটাবলিক অ্যাক্টিভিটি। আমাদের ইন জেনারেল দেখবে যে বাঙালিদের এবং ভারতীয়দের মধ্যে ওভারঅল একটা সিমটম থাকে, মেটাবলিক সিনড্রোম যাকে বলা হয়। তার কারণ হচ্ছে তাদের আমরা যে খাবারটা খাচ্ছি সেটাকে এনার্জিতে মানে চেঞ্জ করার যে ক্ষমতা, এটা আমাদের একটু হয়তো জেনেটিক ভাবেই কম আছে, যার জন্য আমাদের এটা এক্সেস ক্যালোরিটা জমতে থাকে, এবং যার ফলে আমরা এই মিডল ওবেসিটি যেটাকে বলে, মানে আমাদের শরীরের মাঝখানের অংশটা ফুলে যাওয়ার টেন্ডেন্সিটা আমাদের দেশে বেশি দেখা যায়। তো এই টেন্ডেন্সিটা থাকার জন্যই কিন্তু অনেক সময় আমরা নর্মাল খাওয়া দাওয়া করলেও আমাদের ওজন বাড়তে থাকে, কারণ আমাদের মেটাবলিক ডিফেক্ট। ওকে, এটার ফলে আরো কি কি অসুখ হতে পারে, মানে মেটাবলিক যে সিনড্রোম? একদম, এটা একটা ভিশিয়াস সাইকেলের মতো, মানে একদিকে যেমন হাইপারটেনশন হয়, একদিকে ডায়াবেটিস হয়, তার সাথে সাথে ওবেসিটি রিলেটেড আর যত রকম কমপ্লিকেশন, যেমন স্লিপ অ্যাপনিয়া, মেয়েদের ক্ষেত্রে যেমন পিসিওএস যেটা এখন খুব বাড়ছে। তো এইগুলো একটা একটার সাথে না রিলেটেড। যেই আমরা ওবেসিটিটা ধরে যাচ্ছে, যেই আমাদের মেটাবলিজমটা স্লো হয়ে যাচ্ছে, তার সাথে সাথে অন্য রোগগুলো একটা 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 করে ধরতে থাকে। সুতরাং আমাদের একদম যাকে বলে জ্বরে আঘাত করা, সেইটা না করতে পারলে কিন্তু এই সমস্যা থেকে আমরা মুক্তি পাবো না। তো কিভাবে এটা কি মেইনলি লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেই ঠিক হতে পারে? হ্যাঁ, অনেকগুলো অ্যাপ্রোচ আছে। একটা তো লাইফস্টাইল মডিফিকেশন, তার মধ্যে আমরা ফার্স্টলি বলছি যে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ এক্সারসাইজ। এবার যার ক্ষেত্রে যেটা পসিবল, আমরা তো আজকের এত ব্যস্ত জীবনে আমরা কাউকে ফোর্স করতে পারি না যে আপনাকে জিম যেতে হবে বা আপনাকে, বাট এটা হচ্ছে পার্সোনাল চয়েস, যে যেটা করতে পারবে। কিন্তু অ্যাটলিস্ট 40 to 45 মিনিটস 5 days a week মডারেট এক্সারসাইজ, সেটা যার ক্ষেত্রে হাঁটা সুবিধা সে হাঁটবেন, যার সুইমিং পসিবল সে সুইমিং করবেন, যার যোগা পসিবল সেটা করবেন। লাইট টু মডারেট এক্সারসাইজ 40 to 45 মিনিটস অ্যাটলিস্ট 5 days a week, এইটা করতেই হবে। এটা হচ্ছে একদিকে এক্সারসাইজের ব্যাপারটা। আর ডায়েটের ক্ষেত্রে আমরা যেটা বলি যে লো কার্বোহাইড্রেট হাই প্রোটিন ডায়েট, কার্বোহাইড্রেটের অ্যামাউন্টটা কমাতে হবে। আর হচ্ছে যে ধরনের খাবার মেটাবলিজমকে স্ট্রং করে, যেমন ন্যাচারালি আমাদের মধ্যে আছে যেমন সিনামন, কাঁচা হলুদ, এই ধরনের জিনিসকে ইনটেকটা বাড়াতে হবে। আমি যেমন ক্যাফেন খুব বেশি খাওয়াও যেমন খারাপ, কিন্তু দিনে 2 থেকে 3 কাপ কফি কিন্তু গুড ফর হেলথ। আর আমি যেটা বলি যে চিনি ছাড়াও কফি খাওয়ার অভ্যেস করতে, ব্ল্যাক কফি অ্যান্ড উইথ সিনামন হলে ম্যাক্সিমাম একটা একদিকে যেমন একটা এনার্জি পাঞ্চ দেয়, আর একদিকে আমাদের মেটাবলিজমটাকে খুব বুস্ট করে। তো এই ধরনের খাবার যদি আমরা খেতে থাকি এবং প্রপার ডায়েট এবং লাইফস্টাইল করি, তাহলে কিন্তু আমরা মেটাবলিজমের যে ডিফেক্টটা অনেকটাই আমরা কভার করতে পারবো। তারপর যদি না হয়, বাকিটার জন্য এখন লেটেস্ট ট্রিটমেন্টস মানে ওষুধ তো আছেই। ওষুধ রয়েছে। আর এটা যেটা খুব চল উঠেছে যে ওয়েট বাড়ছে, তো চিয়া সিড, ফ্ল্যাক্স সিডস, বিভিন্ন ধরনের সিডস যেগুলো রয়েছে, সেগুলো কতটা কার্যকর? হ্যাঁ, সেগুলো মানে খুব লিমিটেড হলেও তারও কিন্তু এফেক্ট আছে, কারণ যেটা আমাদের ডায়েটের মধ্যে বলছি যে হাই মানে যেটাকে বলে ফাইবার, ফাইবার যেগুলোতে বেশি আছে সেই ধরনের খাবার, যেমন ওটস, ডালিয়া, ব্রাউন ব্রেড, সেই রকমই ব্রাউন রাইস, ঠিক সেইভাবেই এই যে চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, এগুলো কিন্তু হাই ইন প্রোটিন অ্যান্ড হাই ইন ইনসলিউবল ফাইবার। তাহলে এটাতে কি হচ্ছে, একদিকে আমাদের ফ্যাটটাকে এনগালফ করতে হেল্প করছে, আরেকদিকে আমাদের কনস্টিপেশন থেকে রিলিফ করতে হেল্প করছে। তো সব মিডিয়া কিন্তু এটা আমাদের মেটাবলিজমকে ইনডাইরেক্টলি বুস্ট করছে। গাট হেলথকে, তো হ্যাঁ, গাট হেলথকে ভালো রাখছে। শুধু সব মিলে খুব লিমিটেড অ্যামাউন্ট হলেও কিন্তু এগুলোর এফেক্ট আছে, একদম যে নেগলিজিবল তা নয়।
মানে এগুলো কি নিয়মিত খাওয়া যায়? খাওয়া যায়, হ্যাঁ। আমি তো যারা চিয়া সিডস খেতে চায় তাদেরকে বলি রাত্রি খেতে বেটার। রাত্রি শোয়ার সময় ভিজিয়ে সকালবেলা উঠে খাওয়া, অথবা রাত্রে শোয়ার সময়, যার যেটা সুবিধা। সেটা বাওয়েল মুভমেন্টকেও বাওয়েল অনেকটা বেশ মুভমেন্টে হেল্প সুবিধা। করে, আমাদের কনস্টিপেশনটাকে রিলিফ করে। একদমই। এছাড়া যে ডায়েটের মধ্যে কোন জিনিসগুলো রাখলে ভালো, এবং রেড, হুম, হুম, অনেকে বলে যে রেড মিট খেলে প্রচুর ওয়েট গেইন হয়, হুম, হুম। মানে এটা কি সত্যি, নাকি রেড মিট একটা পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে? সবকিছুই খাওয়া যায় লিমিটেড। যেমন আমাদের জানতে হবে যে গুড প্রোটিন সোর্স কোনগুলো। যেমন আমাদের ডিম হচ্ছে খুব ভালো একটা গুড প্রোটিন সোর্স। তেমনই হচ্ছে যে মানে লো ওয়েট, আমি বলি একটু ছোট ওজনের চিকেন ইউজ করতে, 700 800 1 কিলো ওজনের মধ্যে যে চিকেন গুলো হয় সেইগুলো ইউজ করতে, ছোট মাছ খেতে। আর রেড মিট যদি খান সেটা প্রেফারেবলি হচ্ছে একটা সিটি দিয়ে জলটা ফেলে দিতে আমি বলি আমার পেশেন্টদের, যে আমি মানে মাটন খেতে না করছি না, কিন্তু বেস্ট হচ্ছে যে এক্সেস ফ্যাটটাকে বার করে দেওয়া। সেটা হচ্ছে একটা সিটি দিয়ে সেই জলটা ফেলে দিলে তার কিন্তু এক্সেস ফ্যাটটা অনেকটাই বেরিয়ে যাচ্ছে। তারপর আপনি খান লিমিটেড, উইকে একদিন বা 2 উইকে একদিন অল্প খান, কোনো অসুবিধা নেই। ওবেসিটি থাকলেই কি ফ্যাট লিভারের সম্ভাবনা বাড়ে, নাকি যাদের অনেকটা বেশি স্লিম রয়েছে তাদেরও ফ্যাট লিভার হতে পারে? সব ক্ষেত্রেই হতে পারে, ওবেসিটির সাথেও হতে পারে, ওবেসিটি না থাকলেও হতে পারে, অ্যালকোহল থাকলেও হতে পারে, অ্যালকোহল না থাকলেও হতে পারে। এখন ঠিক ওইভাবে আর ক্যাটেগরাইজ করা যায় না, যার জন্য আমরা অ্যালকোহলিক লিভার ডিজিজ আর নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার দুটো আলাদা আলাদা আমরা হেডিং এ ডিসকাস করি। তো অনেকের ক্ষেত্রে আছে সামনে ব্যবহারিকভাবে লিন কিন্তু তার ইন্টারনাল ফ্যাট বেশি, সেক্ষেত্রেও সেটা হতে পারে। আবার অনেক ক্ষেত্রে যে অ্যালকোহল খাচ্ছে বলে অ্যালকোহল থেকে প্রথমে ফ্যাটি লিভার, যে ফ্যাটি লিভার থেকে সিরোসিস হচ্ছে, সেটা হয়। আবার অনেক আছে অ্যালকোহল খায় না কিন্তু তাদের মেটাবলিজম উইক, তাদের ক্ষেত্রেও ফ্যাটি লিভার পাওয়া যায়। এই মেটাবলিক সিনড্রোম যেটা, এটার ফলে কি কি সমস্যা আর হতে পারে? সমস্যা হতে পারে একদিকে এই যে বললাম যে আমাদের হাইপার টেনশনে যা যা খারাপ এফেক্ট সেগুলো তো আছেই। হাইপার কোলেস্টেরোলেমিয়া, হাইপার ট্রাইগ্লিসারাইডেমিয়া, মানে সমস্ত ভাবে লিপিড প্রোফাইলটা আমাদের ডিরেঞ্জড হয়ে যায়। সেটা হয়ে গেলে কি হয় যে আমাদের ভেতরে যে ব্লাড ভেসেলস গুলো ব্লক হয়ে যাওয়া, সাইলেন্ট ব্লক যেগুলো আজকাল আমরা খুব দেখি, সাইলেন্ট ব্লকেজ হওয়ার খুব চান্স থাকে। তো আমাদের ফার্স্টে এগুলোর জন্য কি কি মাপতে হবে, শুধু ওয়েট আমরা দেখি, কিন্তু এখন কিন্তু জাস্ট ওয়েট দেখলে হবে না। ফার্স্টলি আমাদের দেখতে হবে যে আমাদের অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, ওয়েস্ট সার্কামফারেন্স, ওয়েস্ট টু হিপ রেশিও, এইগুলো কিন্তু খুব ভালো মার্কার আমাদের মেটাবলিক সিনড্রোম কিরকম তার জানার জন্য। আরেকটা আছে বিএমআই, হাইট আর ওয়েটের রেশিও হিসেবে দেখা। তো এইগুলো যদি আমাদের প্যারামিটার গুলো কন্ট্রোলে থাকে তাহলে বুঝবো যে আমরা ঠিক দিকে যাচ্ছি। আর আমি আমার পেশেন্টদের রেগুলার বলি যে একটা লিপিড প্রোফাইল করে আমাদের টার্গেটটা রাখতে হবে এলডিএল কোলেস্ট্রল, যেটা খারাপ কোলেস্ট্রল, সেটাকে যতটা কমানো যায়, এবং এইচডিএল যেটা প্রোটেক্টিভ কোলেস্ট্রল সেটাকে বাড়ানোর জন্য। তার জন্য একটা স্পেসিফিক ডায়েট থাকে, যেমন আমি বলি ড্রাই ফ্রুটস এর মধ্যে যেমন অ্যামন্ড, আখরোট, এই ধরনের যদি অল্প পরিমাণে খাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের এইচডিএল কে বাড়াতে হেল্প করে, মানে আমাদের গুড কোলেস্ট্রল। সেরকম ওমেগা 3 রিচ যে ধরনের খাবার আছে, যেমন সামুদ্রিক মাছ বা ফিশ অয়েল ক্যাপসুলসও এখন পাওয়া যায়, সেগুলো যারা সহ্য করতে পারেন তাদের ক্ষেত্রে সেগুলো খেলেও কিন্তু আমাদের হেল্প হয়। কিন্তু এগুলো কি কোনো স্মেল হয়, মানে খাওয়ার ক্ষেত্রে হ্যাঁ, কোনো কারো সমস্যা কারো হয়? ক্ষেত্রে ইনটলারেন্স হয়, কারণ হচ্ছে যে ওই যে ফিশি স্মেলটা অনেক সময় তারা পরে পায়, অনেকে সেটা সহ্য করতে পারে না, তো তাদের ক্ষেত্রে ক্যাপসুল দেওয়া যায় না। কিন্তু যারা টলারেট করতে পারে তাদের ক্ষেত্রে সেটা খুব উপকারী। 4 থেকে 5 কেজি ওজন কমে গেলেই বলে যে অনেক এই কমপ্লিকেশন গুলো কমতে থাকে, মানে সেটাই কি ঠিক, নাকি একটা আদর্শ ওয়েটে যাওয়ার পরে আস্তে আস্তে এই না, ব্যাপারটা হচ্ছে সমস্যাগুলো যে কমে? সেটা হচ্ছে যে আপনার বেস ওয়েট আপনি কোথা থেকে শুরু করছেন তার উপর ডিপেন্ড করছে। ইউজুয়ালি বলা হয় যে 10 থেকে 15% অফ ইনিশিয়াল বডি ওয়েট যদি আমরা লস করতে পারি তাহলে একে 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 আমাদের এফেক্ট গুলো কমতে শুরু করে। ধরুন একজন 110 কেজি থেকে শুরু করছে আর একজন 90 থেকে শুরু করছে, দুজনের টার্গেট ওয়েট কিন্তু আলাদা। দুজনের লস মানে একজন 110 থেকে লুজ করছে, মানে তাকে অ্যাটলিস্ট 11 কেজি কমাতে হবে টু গেট সাম ইম্পর্টেন্ট বেনিফিট 5 থেকে, তাহলে তার 10% হলো। আরো বড় বড় যে কমপ্লিকেশন যেমন এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, সেক্ষেত্রে কিন্তু বলা হয় প্রায় 15% ওয়েট লস করলে তবেই তার এফেক্ট ভালোভাবে পাওয়া যায়। তার ক্ষেত্রে যেমন মানে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এমনই একটা সাইলেন্ট ঘাতক যেটা নিয়ে আমাদের কয়েক বছর আগেও সেরকম মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ছিল না, কিন্তু আমরা হঠাৎ করে জানতে পারতাম যে বাপি লাহিড়ির মতো এত বড় একজন মানুষ ঘুমের মধ্যে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। হ্যাঁ, আমরা কি বলতাম ছোটবেলায় শুনতাম ঘুমের মধ্যে চলে গেছে, কিন্তু ব্যাপারটা অত সিম্পল নয়। এবং স্লিপ নিয়ে আমাদের যে কনসেপ্ট ছিল সেটা ওয়াজ টোটালি রং, কারণ আমাদের বলা হতো যে নাক ডেকে ঘুমোচ্ছে মানে খুব গভীর ঘুম, কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি কিন্তু তার ঠিক অপোজিট। whenever you are facing an obstruction, যখনই দেখছো যে তোমার ঘুমের কোনো রকম অ্যানাটমিক্যাল কোনো জায়গায় বাধা সৃষ্টি হচ্ছে তখনই কিন্তু এই সাউন্ডস গুলো আসছে, তার মানে হচ্ছে তোমার ব্রেন সঠিকভাবে অক্সিজেন পাচ্ছে না।
সুতরাং আমাদের সেই সময় সজাগ হতে হবে, এবং যিনি পেশেন্ট তাকে যেমন দেখতে হবে যে আমি সকালবেলা উঠছি যখন আমার ফ্রেশ লাগছে কিনা। ইফ ইউ আর নট রিফ্রেশড আফটার প্রপার নাইটস অফ স্লিপ, তাহলে কিন্তু চিন্তার বিষয়। এবং তার সাথে তার যিনি পাশে যিনি তার পার্টনার, তাকেও এটা খেয়াল রাখতে হবে যে তারও কোনো অসুবিধা হচ্ছে কিনা, বা এগুলো দেখতে পাচ্ছেন কিনা, হঠাৎ হঠাৎ করে যে গ্যাসপিং, হঠাৎ করে একটা দম আটকে যাওয়া 10-15 সেকেন্ডের জন্য, এইগুলো যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু তাকে ইমিডিয়েট একটা স্লিপ ক্লিনিকে দেখাতে হবে, এবং তার সাথে সাথে ওয়েট ম্যানেজমেন্টটাও স্টার্ট করতে হবে। এটা কি রোগা মানুষদেরও হতে পারে? রোগা মানুষদের ক্ষেত্রেও হতে পারে, যদি তাদের অ্যানাটমিক ডিফেক্ট হয়, সেক্ষেত্রে তাকে অনেক সময় হয়তো ইএনটি সার্জনের কাছে যেতে হতে পারে। হয়তো এখানে প্যালেট বা এখানে কোনো অ্যানাটমিক্যাল ডিফেক্টের জন্য সেটা তাড়াতাড়ি ড্রপ করে যাচ্ছে, যার জন্য এখানে বা একটা ব্লক সৃষ্টি হচ্ছে। সেটা একটা ছোটখাটো অপারেশন করলে সেরে যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা ওবেসিটির সাথে রিলেটেড। আর এই যে বিভিন্ন সার্জারির কথা আমরা শুনি, যে লাইপোসাকশনের মতো, হ্যাঁ, এগুলো কি কতটা নিরাপদ এবং কারা করাতে পারেন? সবার পক্ষে তো মনে হয় এটা পসিবল কিনা সেটা যদি হ্যাঁ, একটু বলেন। ফার্স্টলি হচ্ছে যে অনেক ধরনের সার্জারি আছে যেটা তুমি বললে। ফার্স্টলি সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানেও সে একই, যে বেস ওয়েটটা কত। যারা সিভিয়ারলি ওভারওয়েট, যারা 35 বা তারও বেশি বিএমআই, তার সাথে তাদের অন্যান্য কমপ্লিকেশনস আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যারিয়াট্রিক সার্জারির কথা ডিসকাস করি। কারণ নর্মাল ওয়েট আছে বা 30 বা তার কাছাকাছি বিএমআই, কোনো আদার কমপ্লিকেশন আছে, তাকে কিন্তু আমরা চাইলেও ব্যারিয়াট্রিক সার্জারি সবসময় করতে চাই না। তা সেক্ষেত্রে ব্যারিয়াট্রিক সার্জারি কিন্তু এফেক্ট নিশ্চয়ই ভালো। যে কোনো সার্জারি, ওটা একটা বড় অপারেশন, যে কোনো সার্জারিরই কমপ্লিকেশনস আছে, কিন্তু আমি এক্ষেত্রে বলবো যে দ্য কমপ্লিকেশনের থেকে কিন্তু তার বেনিফিটটা অনেক বেশি। সুতরাং আমরা যেমন দেখেছি, একটা পপুলার এক্সাম্পল দিয়ে আদনান সামি, যিনি আগে আমাদের ছোটবেলা যখন দেখেছি কত ছিলেন, তার কিন্তু ব্যারিয়াট্রিক সার্জারি পর তারা খুব ভালো একটা লাইফ লিড। কিছুদিন আগে শ্রীনন্দা শঙ্করও এটা বলেছেন যে আই হ্যাড ব্যারিয়াট্রিক সার্জারি। তো ব্যারিয়াট্রিক সার্জারি তাদের ক্ষেত্রে পসিবল, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে যেহেতু এটা আউট অফ রিচ, কারণ অনেক এটা খুব বেশি কস্টলি, তো সবাই সেটা অ্যাফোর্ড করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমাদের রিসেন্ট এই যে একদম নতুন যে GLP-1 ড্রাগস আসছে, সেগুলো কিন্তু ফার্মাকোলজিক্যাল থেরাপিটা কিন্তু একটা গুড অপশন আসছে, যেটা প্রায় একটা ব্যারিয়াট্রিক সার্জারি কাছাকাছি ওয়েট লস করাতে পারে ইন মাচ লিমিটেড খরচা, এবং কোনো মাত্র সার্জিক্যাল ইন্টারভেনশন ছাড়াই। আর লাইপোসাকশন এই ধরনের ব্যাপারগুলো কিন্তু এটা খুব ট্রানজিয়েন্ট, কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টদের দেখেছি যারা লাইপোসাকশন করে, তাতে যেমন অনেক রকম কমপ্লিকেশনস হতে পারে, ফ্যাট এম্বলিজম হতে পারে, নানা রকম সমস্যা হতে পারে। তারপর ওই ফ্যাটটা দিকে আমরা তো মূল কারণটা আঘাত করছি না, আমরা বাইরে থেকে ফ্যাটটা লস করলাম, কিন্তু ফ্যাটটা যে কারণে হচ্ছে সেগুলোতে আমরা কোনো আঘাত করছি না। তার ফলে কিন্তু ইউজুয়ালি তারা সবাই উইদিন 6 months to 1 year আবার তাদের সেই ফ্যাট গুলো ফিরে আসে। এটা ব্যারিয়াট্রিক সার্জারি ক্ষেত্রে হয় না। না, তার কারণ হচ্ছে ব্যারিয়াট্রিক সার্জারিতে তো আমরা মূল জায়গা আঘাত করলাম, আমরা ব্যারিয়াট্রিক সার্জারি করে খাবারের জায়গাটাকেই ছোট করে দিচ্ছি। সো উই আর ফিলিং ফুল মাচ আর্লিয়ার, তো আমরা অত খেতেই পারবো না চাইলে। তো অটোমেটিক্যালি সেটা কিন্তু তার কি বলছে, কজে একটা আঘাত করা হচ্ছে, কিন্তু লাইপোসাকশনের ক্ষেত্রে সেটা নয়। আপনি যে ওষুধের কথা বলছিলেন, যে এরকম ওষুধ বা ইনজেকশন যেগুলো নিলে অনেকটা ওজন কমানো সম্ভব দ্রুত, এই বিষয়টা যদি একটু বলেন। হ্যাঁ, এটা একদম লেটেস্ট থেরাপি। আমি বলবো এটা আমাদের মানব সভ্যতার একটা অন্যতম, আমরা একটা ক্রস রোডসে দাঁড়িয়ে আছে। আজ থেকে 100 বছর আগে ইনসুলিনের উদ্ভাবন যেমন আমাদের মানব সভ্যতা একটা আলাদা একটা নতুন একটা জোয়ার এনেছিল, কারণ তার আগে কত মানুষ বিনা চিকিৎসায় সুগার থেকে মারা গেছে। খোদ স্বামী বিবেকানন্দ চলে গেছেন সুগারের কমপ্লিকেশনে, সেইভাবে ট্রিটমেন্ট হয়নি, কিন্তু তখন যদি তারা ইনসুলিন পেতেন তারা কিন্তু আরো অনেক বছর বাঁচতে পারতেন। তো সেই জিনিসটাই এখানেও তাই হচ্ছে, যে এতদিন পর্যন্ত কোনো প্রপার ট্রিটমেন্ট ছিল না। এটা ওটা ওষুধ, অর্লিস্ট্যাট এইসব ওষুধ আগে পাওয়া যেত, কিন্তু সেখানে এত বেশি সাইড এফেক্টস ছিল এবং ওয়েট লসটা এত অল্প পরিমাণ ছিল যে তাতে আমরা খুব বেশি লাভ পেতাম না। কিন্তু এখন এই যে GLP-1 গ্রুপসটা আছে, তাতে কিন্তু আমরা 20 থেকে 25% পর্যন্ত ওয়েট লস করতে পারছি। সেখানে GLP-1 হচ্ছে কি, জিএলপি আর জিআইপি এই দুটো হরমোন যেগুলো আমাদের স্যাটাইটি সেন্টারের সাথে যুক্ত, আমাদের খাবার খেয়ে যে আমার ফুল লাগছে সেই ব্যাপারটা বুঝতে আমাদের হেল্প করে, সেইটাকে মিমিক করছে এই ওষুধগুলো। তা সেটা ওরাল ফর্মেও, ট্যাবলেটেও পাওয়া যাচ্ছে, আবার ইনজেক্টেবল ফর্মে, ইনসুলিনের মতো পেন ফর্মেও পাওয়া যাচ্ছে। তা ইনসুলিন ফর্মে নিলে, পেন ফর্মে নিলে তার এফেক্টিভনেসটা একটু বেশি হয় ওরালের থেকে। তা সেক্ষেত্রে কি হচ্ছে, যখনই আমরা এই ওষুধটা নিচ্ছি তাহলে বেশ অনেকটা কম আমরা ইউজুয়ালি যা খাই তার থেকে অনেকটা কম খাওয়ার পরেই আমাদের ফুল লাগছে, আমরা আর খেতে পারছি না। তো অটোমেটিক্যালি যেটা ব্যারিয়াট্রিক সার্জারিও করছে সেটাই এরা নন সার্জিক্যালি করছে, যে খুব তাড়াতাড়ি আমরা উই আর ফিলিং ফুল।
তো অটোমেটিক্যালি আমাদের ওয়েট আস্তে আস্তে লস হতে শুরু করছে, আমাদের শরীরের ভেতরে আর তার বাইরেও অনেক হেল্প করছে। যেমন আমরা পাচ্ছি এখন আস্তে আস্তে যে ইনফ্লামেশন, যেটা আমরা কোভিড এর সময় পেয়েছি, ইনফ্লামেশন এমন একটা জিনিস যে আমাদের একটা সাইলেন্ট কিলার। তো ইনফ্লামেশনেও কিন্তু ভেরি স্ট্রং অ্যান্টি ইনফ্লামেটরি এই ওষুধটা। তো আমাদের শরীরে যে ইনফ্লামেশন এবং তার যে মার্কার এইচএস সিআরপি, এই সিআরপি লেভেলগুলোকে কিন্তু কমতে হেল্প করছে, কার্ডিয়াক যে মার্কারগুলোকে ইমপ্রুভ করছে। আমাদের দেখা যাচ্ছে যে যারা সিমাগ্লুটাইড নিচ্ছেন তাদের কার্ডিয়াক এফেক্টস মানে কার্ডিয়াক মিসঅ্যাডভেঞ্চার্স খুব কম হচ্ছে। তো সুতরাং সব দিক থেকেই কিন্তু এই ওষুধটা একটা, আমার মতে এটা একটা নতুন রেভলিউশন নিয়ে এসছে মানব সভ্যতায়। এবং আমাদের দেশে যেটা সমস্যা ছিল এতদিন, যেহেতু আমাদের লোকাল ব্র্যান্ডস অ্যাভেলেবল ছিল না ডিউ টু কপিরাইট ইস্যুস, তো সেইটা আমাদের মোস্টলি উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত ছাড়া বাকিদের আউট অফ রিচ ছিল, কারণ আউট অফ পকেট এক্সপেন্স যেটা, সেটা কিন্তু সবার পক্ষে দেওয়া সম্ভব নয়। কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম এই মার্চ এপ্রিল থেকে আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ডসগুলো আস্তে আস্তে এবার অ্যাভেলেবল হচ্ছে এবং ক্রমশ এটা আরো বেশি বেশি মানুষের কাছে অ্যাফোর্ডেবল হয়ে উঠছে। সেই জন্যই আমরা এই ধরনের অনুষ্ঠান করছি এবং বলছি মানুষের মধ্যে সচেতনতা যে এটা নতুন ট্রিটমেন্ট এসছে এবং এটা উইদিন পকেট, উইদিন রিচ। তো আপনারা প্লিজ এটাকে ইউজ করুন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে। সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো যেন ওভার দ্য কাউন্টার মিস ইউজ না হয়। আগের মধ্যে যেরকম ইউজুয়ালি আমাদের যে হয়ে থাকে সবাই মুড়ি মুড়কির মতো প্যান 40 খায়, সেই জিনিসটা যেন এই ওষুধের সাথে না হয়, কারণ তাহলে কিন্তু অনেক প্রবলেমস হয়ে যাবে। হ্যাঁ, হাইপোগ্লাইসেমিয়া, কারণ এটা কিন্তু সুগারটাকেও কন্ট্রোল করে। সুতরাং অনেক ক্ষেত্রে মিসঅ্যাডভেঞ্চার হয়ে যাবে, তাই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই কিন্তু এই ধরনের ওষুধ। এটার কি কোনো নির্দিষ্ট কোর্স রয়েছে? হ্যাঁ, একদম ডেফিনেটলি কোর্স আছে। এটা আমরা মান্থলি ইনক্রিমেন্ট করি, লোয়েস্ট ডোজ দিয়ে শুরু করা হয়। এক মাস পরে আস্তে আস্তে 0.25 থেকে 0.5, 0.5 থেকে 1, 1.7, 2.4 এইরকম ডোজে যায়। টপ ডোজ হচ্ছে 2.4। তো এটা যেহেতু একটা জিআই হরমোনকে মিমিক করছে, তাই আমাদের একটু জিআই সাইড এফেক্টস হয়, মানে একটু নজিয়া হয়, কারো ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে, কারোর ক্ষেত্রে একটু কনস্টিপেশন হতে পারে। সেটা শুধুমাত্র শুরুর দিকে হয় ফার্স্ট ডোজে অথবা ডোজ চেঞ্জ করার সময়, খুব ম্যাসিভ এফেক্টস নয়। কিন্তু সেই সাইড এফেক্টটাই কন্ট্রোল করার জন্যই কিন্তু আমরা আস্তে আস্তে ডোজটা বাড়াই। প্রেগনেন্ট মহিলারাও কি ফ্যাট লসের ওষুধগুলো খেতে পারে বা ইনজেকশন নিতে পারে? হ্যাঁ, এটা যেহেতু একটা নতুন ওষুধ, রিলেটেড আমরা যে কন্ট্রাইন্ডিকেশন গুলো ডিসকাস করছিলাম, যে থাইরয়েড ক্যান্সার, তারপরে প্যানক্রিয়াটিক ক্যান্সার ছাড়াও প্রেগনেন্সি ইটসেলফ ইজ এ কন্ট্রাইন্ডিকেশন ফর নাও। কিন্তু প্রেগনেন্সি পেতে মানে প্রি প্রেগনেন্সি যখন কেউ প্ল্যানিং করছে, কেউ হয়তো ওভারওয়েট, তার হয়তো মেটাবলিক সিনড্রোম আছে বা পিসিওএস আছে, সেই সব ক্ষেত্রে আমরা তাকে বলছি যে ধরো কেউ আইভিএফ এর জন্য এসছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা কোর্স করিয়ে নিতে পারি তাদের ওয়েটটাকে লস করিয়ে নেওয়ার জন্য এবং তাদের মেটাবলিক কমপ্লিকেশনস গুলোকে কন্ট্রোল করা যায়। কিন্তু ওয়ান্স শি ইজ কনসিভিং বা প্ল্যানিং, মানে ডেফিনেট প্ল্যানিং এ যাচ্ছে, তখন কিন্তু সেটাকে অফ করে দিতে হবে, কারণ উই ফর শিওর ডোন্ট নো হোয়াট ইজ দ্য এফেক্ট অন দ্য বেবি। সুতরাং প্রেগনেন্সি যদি আপনি প্ল্যান করছেন, তার আগে আপনি ওষুধ একটা কোর্স করে নিয়ে আপনাকে বন্ধ করে দিতে হবে। এই ফ্যাট লসের যে ইনজেকশন, এগুলো কি মাসে কতবার নিতে হয় এবং এক মাসে সব থেকে বেশি কতটা ওজন কমানো যেতে পারে? আচ্ছা আচ্ছা, এইটা ফার্স্টলি বলি যে এটা হচ্ছে উইকলি ডোজ। মোটামুটি সেমাগ্লুটাইড এবার টিনজাপাটাইডের হাফ লাইফ হচ্ছে অ্যারাউন্ড 5 ডেজ। তো 5 থেকে 5.5 দিন মতো ওষুধের এফেক্টটা থাকে। তো আমরা 7 দিন অন্তর নিতে বলি, ফর মানে যাতে শিডিউলিং করতে সুবিধা হয়, যে সানডে নিচ্ছে একজন, কেউ স্যাটারডে নিচ্ছে। যেহেতু ডে 1টাতে একটু হালকা সাইড এফেক্টস হয়, সেই জন্য ছুটির দিনটাতে আইডিয়ালি নেওয়া ভালো এই ওষুধ। আর ইনজেকশন ফোবিয়া কাটানোর জন্য বলি, এখন অনেক ভালো ভালো নিডলস এসছে। এটা ইনজেকশন মানে কিন্তু সেই বড় সেই ছুঁচ দিয়ে ফোটাচ্ছি সেই ইনজেকশন একেবারেই নয়। এটা একটা পেনের মতো দেখতে, আপনি পেটের সামনে বা হাতের ফোরআর্মে বা থাইতে আপনি জাস্ট নিয়ে পুশ করবেন, আপনি বুঝতেই পারবেন না যে আপনার ইনজেকশনটা চলে গেছে। 10 সেকেন্ড ধরে থাকতে হবে, একদমই বোঝা যায় না। তো সুতরাং নিডল ফোবিয়ার কিছু নেই, মানে ইনজেকশন মানে যে ইনজেকশন সেরকম নয়, ব্যাপারটা একই। আর ওরাল ট্যাবলেট অবশ্যই পাওয়া যায়, কিন্তু ওরাল ট্যাবলেটে যেটা সমস্যা হচ্ছে যে এটার যে মেকানিজম অফ অ্যাকশন, তাতে কিন্তু ওরালে কিন্তু কাজটা একটু কম হয়, ওজন ওয়েট লসটা একটু কম হয়, এবং সকালবেলা খালি পেটে নিয়ে আধ ঘন্টা আপনি এপাশ ওপাশ ফিরতে পারবেন না, জল খেতে পারবেন না, অনেক সমস্যা আছে। সুতরাং খুব বেশি নিডল ফোবিয়া না থাকলে আমি প্রেসক্রাইব করি সবাইকে যে পেনটা ইউজ করতে। আর ওয়েট লসের ব্যাপারে ডিপেন্ড করছে, যেটা বলছি যে পার্সন টু পার্সন ভ্যারি করে। ফার্স্টলি হচ্ছে যে তার ইনিশিয়াল ওয়েট কত, যার ইনিশিয়াল ওয়েট যত বেশি তার ওয়েট লস তত বেশি হবে।
আর অনেকের ক্ষেত্রে খুব গুড রেসপন্ডার্স হয়, অনেকের ক্ষেত্রে পুয়ার রেসপন্ডার্স হয়। এটা খানিকটা তার মেটাবলিক এফেক্ট বা তার জেনেটিকের উপরেও ডিপেন্ড করে। বেশিরভাগ জনের ক্ষেত্রে কিন্তু আমরা খুব ভালো রেসপন্স পাই, এবং মোটামুটি 7 থেকে 8 মাসে কিন্তু সেই 10 থেকে 15% তার যে ইনিশিয়াল বডি ওয়েট সেটা লস করতে হবে। সেটা যদি ভাগ করো মোটামুটি রাফলি আমি বলি হেলদি ওয়েট লস 0.5 পাউন্ডস পার উইক, মোটামুটি 2 পাউন্ডস পার মান্থ ইজ আর হেলদি ওয়েট লস, যেটা আমরা ওষুধ থেকে পেতে পারি। এখনকার জেনারেশনের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে ওবেসিটি কিন্তু খুব বাড়ছে, যেহেতু সবসময় তারা বসে কাজ করছে, সারাক্ষণ মোবাইলে মুখ বুজে বসে আছে, পড়াশোনাও শুধু করছে বাচ্চাটা, তো খেলাধুলার সেরকম অবকাশ নেই, তো ওয়েট বাড়তেই থাকছে। তো এই বিষয় এই যারা এরকম ওবেসিটি শিকার হচ্ছে ছোট বয়সে, কি করে তারা নিজেদেরকে ঠিক রাখবে এবং ফিট রাখবে, এই বিষয়ে যদি কিছু একটু পরামর্শ এটা একটা দেন। ভীষণ বার্নিং টপিক এখন, কারণ আমরা এটাকে বলছি শুধু যে ওবেসিটি তা নয়, তুমি যদি দেখো যে আমাদের যে ট্র্যাডিশনাল ধারণা থেকে আমরা অনেকটা দূরে সরে আসছি, কারণ এখন ডায়াবেটিস কিন্তু আর সেই মধ্য বয়সের রোগ নেই। আগে যেমন ছিল যে 40-এর পরে 40 হয়, 40-এর পর ডায়াবেটিস হয়। এই মুহূর্তে আমি বিভিন্ন জায়গায় আমাকে বলতে ডাকা হয় মেয়েদের কলেজে, কারণ ইয়াং ওমেনরা কিন্তু এখন হাইয়েস্ট নাম্বার অফ নিউ কেসেস, মানে 18 থেকে 25 বছর বয়সী মেয়েদের মধ্যে কিন্তু ডায়াবেটিস সবচেয়ে বেশি হচ্ছে। তাহলে এই দুটোকে মিলে আমরা কি বলছি, ডায়াবেটিস প্লাস ওবেসিটি, তাকে মিলিয়ে বলছি ডায়াবেসিটি। এই যে ডায়াবেসিটি, এইটা কিন্তু আমাদের এই যে ইয়াং অ্যাডাল্টদের মধ্যে, বিশেষ করে মেয়েদের মধ্যে হচ্ছে। তার কারণ হচ্ছে ছোটবেলা থেকে লাইফস্টাইল। ফার্স্টলি হচ্ছে যে এখনকার ছেলে মেয়েদের মধ্যে ভীষণ ফাস্ট ফুড খাওয়ার একটা হ্যাবিট, তারা অত্যন্ত ছোট বয়স থেকে সেই চিপস, এই পপকর্ন এইসব খাচ্ছে। আর হচ্ছে যেটা তুমি বলে সেডেন্টারি লাইফস্টাইল, বসে বসে ভিডিও গেম খেলছে মাঠে জায়গায়, তারা বাইরে খেলাধুলো করতে চায় না, সবকিছু অনলাইন অর্ডার করে বাড়িতে এনে করছে, তাদের সব রকম অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, খেলাধুলা করছে না। অনলাইন ফুড যখন ইচ্ছে বাড়িতে অর্ডার হয়ে যাচ্ছে, যার জন্য শুধুমাত্র যে তারা বসে থাকছে তাই না, তারা প্রয়োজনের থেকে বেশি অর্ডার করে ফেলছে। তো এইগুলো হচ্ছে একদিকে, আরেকদিকে হচ্ছে বসে থাকা, আর একটা হচ্ছে তাদের এই স্ক্রিন টাইম, প্রচন্ড স্ক্রিন টাইম, তারা সারাক্ষণ মোবাইল ঘাটছে, যার ফলে তাদের কিন্তু স্লিপ কোয়ালিটিটা পুয়ার হচ্ছে, এবং তাদের যে আমরা যেটাকে বলি যে ঘুমের যে সাইকেল, স্লিপ সাইকেল, সেটাও কিন্তু ডিস্টার্ব হেভিলি। কারণ এখন দেখবে বিশেষ করে কোভিড এর পরবর্তী সময় থেকে মানুষ এই মাঝরাত ভোর রাত পর্যন্ত তারা সিরিজ দেখছে, দেখে তারপর সকালবেলা অনেকক্ষণ হয়তো যারা জাগতে মানে ঘুমোতে পারছে তারা ঘুমোচ্ছে, যারা ঘুমোতে পারছে না তাদের কি হচ্ছে আরো ডেঞ্জারাস, যে লেট মানে শুচ্ছে কিন্তু আবার তাড়াতাড়ি উঠে পড়তে হচ্ছে অফিস আছে বলে। তো এইতে আমাদের শরীরের যে নর্মাল 7 to 8 আওয়ার্স অফ স্লিপ, সেটা আমরা পাচ্ছি না, কোয়ালিটি স্লিপ তো পাচ্ছি না। এই সবগুলোই কিন্তু আমাদের, এটা কি করে, আমাদের হাঙ্গার হরমোনটাকে বাড়িয়ে দিচ্ছে, আমাদের মেটাবলিজমটাকে স্লো করে দিচ্ছে। তো সব মিলিয়ে আমাদের বেশি বেশি খিদে পাচ্ছে, আমরা উল্টো পাল্টা খাচ্ছি, আমাদের ফুড ক্রেভিংস বেশি হচ্ছে, তার ফলে আমাদের কিন্তু ওবেসিটি পরিমাণটা বেড়ে যাচ্ছে। তো সব দিক থেকে আমাদের লাইফস্টাইলটাকে কন্ট্রোল করতে হবে। একদিকে আমাদের একটু আউটডোর অ্যাক্টিভিটিস বাড়াতে হবে, একটু ট্রেডমিল বা জিম, যার পক্ষে যেটা পসিবল সেটা করতে হবে। খাবারে আমাদের একটু হেলদি ফুড চয়েস করতে হবে। আর আমি সবসময় বলি যে ঘুমের টাইমের 1 ঘন্টা আগে মোবাইল ফোন মাস্ট বি সুইচড অফ। একটা অল্প লাইটে একটু বই পড়া বা একটু মিউজিক শোনা, তারপর শুলে কিন্তু ঘুমটা অনেক বেটার হবে। প্রপার স্লিপ হলে কিন্তু সেটা আমাদের ডায়াবেটিস এবং ওবেসিটি দুটোকেই হেল্প করতে অনেকভাবে সাহায্য করে। ধন্যবাদ ডক্টর দাস, আমরা আজকে আরো অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে, যেটা আমরা আশা করি যে বর্তমান প্রজন্মকে অনেক বেশি সাহায্য করবে। একদম একদম, থ্যাংক ইউ। আর এই ধরনের আলোচনা আরো দরকার, কারণ তবেই তারা জানতে পারে যে নতুন নতুন ট্রিটমেন্ট আসছে, এগুলো জানার জন্য এই ধরনের আলোচনা খুব উপযোগী। তোমরা যেটা করছো তার জন্য তোমাদেরও ধন্যবাদ।